এবারে রাজনীতির মানচিত্রই পাল্টে যাবে। বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স স্পষ্ট করে বলেছে, জামায়াত এবারের নির্বাচনে শুধু অংশ নিচ্ছে না, তারা ক্ষমতায় আসার সবচেয়ে শক্তিশালী দাবিদার। ধরুন নির্বাচন হয়ে গেল, মানে 12 তারিখ পার হলো, ইউনূস ঘোষিত নির্বাচনটি হয়ে গেল। এবার চলুন আমরা ধারণা করার চেষ্টা করি 13ই ফেব্রুয়ারি কি ঘটতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 12ই ফেব্রুয়ারি 2026 এই তারিখটা এখন শুধু ক্যালেন্ডারের একটা সংখ্যা নয়, এটা একটা ভবিষ্যৎ। 2024-এর 5 আগস্টের পর পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতি। শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি ফিরে এসেছে প্রবলভাবে, কিন্তু তার সামনে ক্ষমতার দৌড়ে প্রস্তুত আরেক খেলোয়াড়, জামায়াতে ইসলাম। 50 বছর পর মুক্ত মাঠের অদম্য খেলোয়াড় জামায়াত, আর দলের নেতাকর্মীরাও নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে দলের জন্য। যার যা কিছু আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়েছে দলের বিজয়ের জন্য। কিন্তু আসলেই কি বিজয় পাবে দলটি? আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একবার দুবার নয়, বারবার রিপোর্ট করছে। তারা বলছে, শুধু বাংলাদেশের রাজনীতির হাওয়া বদলই নয়, এবারে রাজনীতির মানচিত্রই পাল্টে যাবে। বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স স্পষ্ট করে বলেছে, জামায়াত এবারের নির্বাচনে শুধু অংশ নিচ্ছে না, তারা ক্ষমতায় আসার সবচেয়ে শক্তিশালী দাবিদার। কেন? কারণ তিনটি অপ্রতিরোধ্য শক্তি। প্রথম, জনকল্যাণের নেটওয়ার্ক; দ্বিতীয়, দুর্নীতিমুক্ত ইমেজ; আর তৃতীয়, তরুণ প্রজন্মের পালস। এই তিন শক্তি মিলে যে প্লাবন তৈরি করছে, সেই প্লাবনে মুছে যাবে অতীতের সব রেকর্ড, তৈরি হবে নতুন ইতিহাস। প্রথমেই যে কথাটি বলতে হচ্ছে তা হলো কল্যাণের জাল। বলা যায়, যখন সবাই পিছিয়ে যায়, জামায়াত তখন হাত বাড়িয়ে দেয়। চিন্তা করুন, করাইল বস্তিতে যখন আগুন লাগে, সরকারি সাহায্য আসতে অনেক দেরি, তখন জামায়াত শিবিরের কর্মীরা খাদ্য, কাপড়, নগদ টাকা নিয়ে ছুটে এসেছে। বিএনপি কর্মীদের চাঁদাবাজির অভিযোগ যে বস্তিতে, সেখানেই জামায়াত মানুষের পাশে দাঁড়িয়েছে। রয়টার্স বলছে, এই জনকল্যাণমুখী উদ্যোগই জামায়াতের সবচেয়ে বড় অস্ত্র। সারা দেশে লাখ লাখ মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছে। দ্রুত, কার্যকর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া। ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক। এখন পর্যন্ত 1.5 কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছে। সুদমুক্ত বিনিয়োগ, ক্ষুদ্র ঋণ, যা লাখো তরুণকে স্বাবলম্বী করেছে। শুধু গ্রামীণ নারীদের জন্য 20 লাখেরও বেশি সুদমুক্ত ঋণের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। বাংলাদেশের সব ব্যাংক মিলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের যত ঋণ দেয়, তার 4 ভাগের 1 ভাগ একাই দেয় ইসলামী ব্যাংক। সিএসআর এর মাধ্যমে শিক্ষাবৃত্তি, কারিগরি প্রশিক্ষণ, জব ট্রেনিং, সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা প্রায় 2 কোটি। ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি গড়ে তোলা হয়েছে জব ট্রেনিংয়ের জন্য। এমনকি ইসলামী ব্যাংক হাসপাতালও আছে, আর ইবনে সিনা হাসপাতাল দেশের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল। প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ সরাসরি স্বাস্থ্যসেবা পায়। দলের সাথে সম্পর্কিত বা রেফারেন্সে লাখ লাখ মানুষ বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা পেয়েছে। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, মীর কাশেম আলী ভাইস চেয়ারম্যান। এসব প্রতিষ্ঠান সরাসরি দলের মালিকানাধীন না হলেও জামায়াত নেতারা প্রতিষ্ঠানগুলোর পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এখনো আছেন। অন্যদিকে প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে জামায়াতের। আলিয়া ধারার প্রায় 10,000 মাদ্রাসায় জামায়াতের প্রভাব বিশাল, যেখানে 25 লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দারুল ইহসান ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জামায়াতের অসংখ্য উদ্যোগের মধ্যে এগুলো। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে জামায়াত প্রায় অপ্রতিরোধ্য। বেশিরভাগ বড় কোচিং সেন্টারের মালিকই জামায়াতের সাথে সংশ্লিষ্ট। এছাড়া বন্যা, ঘূর্ণিঝড়, দুর্যোগে জামায়াতের ত্রাণ পৌঁছে সবার আগে। দুস্থ নারীদের জন্য আছে আশ্রয় কেন্দ্র। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে জামায়াতের কল্যাণমূলক প্রতিষ্ঠান আছে। সবই যদিও ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু এগুলো দলের নেটওয়ার্ক। রয়টার্স বলছে, এই নেটওয়ার্কে মানুষের মন জয় করেছে জামায়াত। সরকারে না থেকেও জামায়াত এত বড় নেটওয়ার্ক গড়েছে, বিএনপি, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এতটা করতে পারেনি। এই কল্যাণের কারণেই ভোটের আগেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে জামায়াত নেতারা। দ্বিতীয় কারণটি হলো দুর্নীতিমুক্ত ইমেজ। 5 আগস্ট 2024 শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে যত অভিযোগ, তার প্রায় সবই দুর্নীতি ও সন্ত্রাসের। তরুণরা বলছে, এবারে ভোটের সবচেয়ে বড় মাপকাঠি দুর্নীতিমুক্ত নেতা। জামায়াতের নেতারা এখানে এগিয়ে। রয়টার্স বলছে, দুর্নীতিমুক্ত সৎ ইমেজই তাদের বড় শক্তি। 5 আগস্টের পর জামায়াতের নেতাদের বিরুদ্ধে অভিযোগ অন্য দলের তুলনায় অনেক কম। বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির তুলনায় বলতে গেলে তা কিছুই না। বিএনপি 5 আগস্টের পর 7,000 পদধারী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে দুর্নীতি সন্ত্রাসের অভিযোগে। আর জামায়াতের এই সংখ্যা হাতে গোনা কয়েকজন। 2001 থেকে 2006 পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় জামায়াতের 2 নেতা ছিলেন। সে সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
এসব নিয়ে ১/১১ সরকার অনেকের বিরুদ্ধে মামলাও করে। বিএনপির অনেক নেতা জেল খেটেছেন, তাদের অনেকে এবার মনোনয়ন পাননি। কিন্তু জামায়াতের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ওঠেনি। তরুণরা দুর্নীতিকে সবচেয়ে বড় শত্রু মনে করে। আওয়ামী লীগ গত ১৫ বছর বিএনপির বিরুদ্ধে দুর্নীতির প্রচার চালিয়েছে। এখন জামায়াতও বিএনপির বিরুদ্ধে সেই একই অভিযোগে প্রচার করছে। কিন্তু জামায়াতের বিরুদ্ধে কেউ এখানে দুর্নীতির তেমন কোনো অভিযোগ করতে পারেনি। উল্টো ৫ আগস্টের পর জামায়াত নিজেদের দুর্নীতি বিরোধী ইমেজটাই বড় করে তুলে ধরেছে। বিএনপির ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন জামায়াতকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। জামায়াত প্রতিটি জনসভায় প্রচার করছে বিএনপির ৩৯ জন এমপি প্রার্থী দুর্নীতিগ্রস্ত। ভোটের রাজনীতিতে মানুষের বড় প্রশ্ন, কে দুর্নীতি করবে না? এখানে জামায়াত এগিয়ে। তৃতীয় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হলো তরুণদের পালস। যে প্রজন্ম রাস্তায় নেমেছিল তারা এখন জামায়াতের দিকে। এটা ঠিক জুলাই আন্দোলনের পর তরুণদের একটা অংশ দুর্নীতির জালে আটকে গেছে, কিন্তু সাধারণ তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েই গেছে। রয়টার্স বলছে জামায়াতই তরুণদের পালস বুঝতে পেরেছে। কয়েক মাস আগে অ্যাকশন এইড ও সানেমের জরিপে দেখা যায় তরুণদের বেশিরভাগ ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে। এর প্রমাণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের একচেটিয়া জয়। জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে সাহায্য, মেডিকেল ক্যাম্প, দুর্যোগে ত্রাণ সহযোগিতা, এসব সেবামুখী কাজের মাধ্যমে জামায়াত ইমেজ তৈরি করেছে। তরুণরা মনে করে আওয়ামী লীগ বিএনপি দুর্নীতিতে জড়িত, জামায়াত সৎ। এছাড়া জামায়াতের শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্কও বিশাল। ২৫ লাখ ছাত্রছাত্রী, কোচিং সেন্টার এবং মাদ্রাসায় হাজারো অসচ্ছল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়ানো হয়। এরপর কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা। চাকরি কিংবা আত্মকর্মসংস্থান সমাধান আছে জামায়াতের কাছে। বলা হয় জামায়াতে যোগ দিলে বেকার থাকতে হয় না। তরুণদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তার প্রমাণ অনলাইন জুড়ে এখন জামায়াতের বলিষ্ঠ পদচারণা, ইসলামী ন্যারেটিভের সংখ্যাও বেড়েছে অনেক। এবার নির্বাচনে জামায়াতের কর্মসূচি অর্থাৎ ১০ লাখ টাকা পর্যন্ত কোলেটারাল ফ্রি লোন তরুণদের আকৃষ্ট করেছে। এছাড়া নির্বাচনে তরুণদের সংগঠন এনসিপির সাথে জোট তরুণদের কাছে জামায়াতের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে জামায়াত এখন ক্ষমতার দোরগোড়ায়। দেশ জুড়ে নেটওয়ার্ক, দুর্নীতিমুক্ত ইমেজ এবং তরুণদের প্রত্যাশা বুঝতে পারা, এটাই তাদেরকে ক্ষমতার এত কাছে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াতের। ফলাফল যাই হোক, এই নির্বাচন বদলে দেবে আসলে বাংলাদেশকে। কারণ দুই প্রধান দলই মানুষের সামনে নতুন স্বপ্নের বাংলাদেশের কথা বলছে। এই নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্বে কারা থাকবে? ১২ই ফেব্রুয়ারি। ধরুন নির্বাচন হয়ে গেল, মানে ১২ তারিখ পার হলো, ইউনূস ঘোষিত নির্বাচনটি হয়ে গেল। এবার চলুন আমরা ধারণা করার চেষ্টা করি ১৩ই ফেব্রুয়ারি কি ঘটতে পারে। এই দিনটি হয়তো কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক নতুন, হয়তোবা এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে সেদিনে। ভোটের মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ফলাফল নিয়ে নতুন এক সমীকরণ তৈরি হবে, যা সাধারণ মানুষের ভাবনার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দিতে পারে। ১৩ তারিখে ৩টি সম্ভাব্য পথ কি কি স্পষ্ট হতে পারে। ১. ম্যানেজড কনসলিডেশন বা গণভোটে হ্যাঁ, সংসদে দেরি, তারপর সমীকরণ মিলিয়ে একটি কার্যকর গঠন। বিএনপি তখন ক্ষমতার ক্ষণিক ছোঁয়ার আশায় আপোষে যাবে। জামায়াত এনসিপি নির্বাহী ক্ষমতার চাবিকাঠি পাবে। প্রধানমন্ত্রী প্রতীকের প্রশ্ন পরে ঠেলে রাখা হবে। ২. কন্টেস্টেড লেজিটিমেসি, বিরোধী শিবির রাস্তায় নামবে, হরতাল অবরোধ ধর্মঘটের ঘূর্ণি হবে, প্রশাসনের সীমিত জরুরি কৌশল নেবে, ইন্টারনেট থ্রটলিং হবে, রাতের বেলা ধরপাকড় হবে, ডিপ্লোম্যাটিক চাপ বাড়বে, স্বচ্ছ গণনা সংলাপের দাবিতে। ৩. ডিল বেসড পিভট, পর্দার আড়ালে এক বোঝাপড়া হতে পারে। ক্ষমতার ভাগাভাগি, রোডম্যাপ, হয়তো আংশিক পুনর্নির্বাচন বা ধাপ ভিত্তিক ভোট। হার্ডলাইনাররা এখানে স্পয়লার হতে পারে। তবু রাজনীতির অঙ্কে প্রায় ৭+৩ = ১০কে ৭+৩ আপনার যেটা দরকার সেটা বানানো যাবে, এরকমটাও হতে পারে। ১৩ তারিখের সকালটা হয়তো শুরু হবে এক অদ্ভুত নীরবতা দিয়ে, যে নীরবতা ঝড়ের পূর্বাভাস দেবে আপনাদেরকে। ইউনূস সরকার যে ছক কষেছে তাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা নিয়ে কোনো তাড়াহুড়া দেখা যাবে না। সংসদ নির্বাচনের ফলাফল হয়তো ঝুলে থাকবে, কিন্তু গণভোটের হ্যাঁ রায় খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। মানুষের না ভোটগুলোকে জাদু বলে পাল্টে গিয়ে হ্যাঁতে রূপান্তরিত হবে। এই রিসেট বাটন চেপে সরকার শুধু সংবিধানই বাতিল করবে না, বরং তাদের গত ১.৫ বছরের সকল অপকর্মের বৈধতা আদায় করে নেবে। এই হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরপরই জামায়াত এবং এনসিপির নেতাকর্মীরা বিজয় মিছিল বের করবে, কিন্তু সেই মিছিল সাধারণ মানুষের জন্য কোনো আনন্দের বার্তা বয়ে আনবে না, বরং তা হবে এক ধরনের শক্তির প্রদর্শনী, যা বিএনপি এবং অন্যান্য বিরোধী শক্তির জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত হবে। বিএনপির জন্য ১৩ই ফেব্রুয়ারি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিন। তারা তো ভাবতেই পারেনি তারা বিরোধী দলে যাবে, ফলে তাদের বিরোধী দলে যাওয়ার প্রস্তুতিও নেই। পরাজয়ের গ্লানি তাদেরকে ছত্রভঙ্গ করে দেবে ১৩ তারিখ। তারেক রহমানের ভাগ্য তখন ঝুলে থাকবে ইউনূস, জামায়াত আর সেনাবাহিনীর দাক্ষিণ্যের ওপর। দলের ভেতরের এক বিশাল অংশ এনসিপিতে যোগ দেবে,
হয়তো 13 তারিখেই। কিছু কট্টর জাতীয়তাবাদী হয়তো জামায়াতের দিকে ঝুঁকবে, আর কেউ কেউ বামপন্থীদের সাথে হাত মেলাবে। এই প্রেডিকশন আমার নয়, পিনাকি ভট্টাচার্যের। বিএনপি অস্তিত্ব সংকটে পড়ার এই মুহূর্তে তারেক রহমান হয়তো দেশেই থাকতে পারবেন না, আর আওয়ামী লীগ তাদের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যাবে। সিপিবি ঘরানার বাম দলে কিংবা দেশের বাইরে থেকে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। আমি বলিনি, পিনাকি ভট্টাচার্য বলেছেন। আচ্ছা, অর্থনীতির দিকে তাকাই। 2026 সাল পর্যন্ত এক দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় অর্থনীতি জড়জড় অবস্থায় পড়বে। বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু 13 ফেব্রুয়ারির পর যদি অস্থিরতা শুরু হয় তবে সব সম্ভাবনা থমকে যাবে। চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়ার যে সংবাদ আমরা পাচ্ছি তা অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত। ডেনমার্ক বা সুইজারল্যান্ডের কোম্পানির কাছে পোর্টের লিজ দেওয়া নিয়ে যে বিতর্ক তা হয়তো আরো ঘনীভূত হবে। বন্দর অচল থাকলে নিত্যপণ্যের দাম বাড়বে, রপ্তানি বাণিজ্যের ধস নামবে, আর ইউরোপীয় ক্রেতারা মুখ ফিরিয়ে নিলে তৈরি পোশাক শিল্প বড় ধরনের ধাক্কা খাবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সরকারের ভেতরের অস্থিরতা। 13 তারিখের পর আমরা হয়তো দেখব যে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই পলায়ন পর মনোভাব আসন্ন কোনো বড় বিপদের সংকেত, আপনি নিশ্চিতভাবেই বিশ্বাস করতে পারেন সেটা। এস্টাবলিশমেন্টের একাংশ যারা এতদিন এই সরকারকে টিকিয়ে রেখেছিল তারাও নিজেদের অনিরাপদ বোধ করে 13 তারিখেই কোথাও লুকিয়ে পড়বেন। অপরাধের পাল্লা যখন ভারী হয় তখন জবাবদিহিতার ভয় সবাইকে তাড়া করে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে সে কারণেই ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগের এই হিড়িক প্রমাণ করছে যে তারা নিজেরাই জানে এই সাজানো বাগান 13 তারিখে টিকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা আলোচনা করছেন তা শুনলে রীতিমতো গা ছমছম করে ওঠে। ইউনূসের বানানো নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের ফলাফল আগে দেবে না। প্রথমে গণভোটে হ্যাঁ জয়যুক্ত দেখাবে, মানুষের না ভোট উল্টে দিয়ে হ্যাঁ ভোট বানাবে, আর সঙ্গে সঙ্গে সেই বিজয় মিছিল বের হবে, যে কথা একটু আগে বলেছি। এই বিজয় মিছিল নিয়ে তারা যেমন হাদির জানাজার মতো বিএনপির জানাজায় সামিল হবে। সকল ইসলামী দল এবং নেপথ্য শক্তি তৌহিদি জনতার বিপ্লব ঘটানোর চেষ্টা করবে। ওয়াকার এবং ইউনূসের সরকার জামায়াত এনসিপিকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেবে এবং 13 তারিখে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, যাদের মূল পৃষ্ঠপোষক আমেরিকা এবং তুরস্ক। আমি যে কারণে তাদের নাম দিয়েছি নয়া খিলজি বংশ। পরবর্তী ভিডিওতে তাদের কথা বলবো। ভালো থাকুন ততক্ষণ। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।